ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত যে টেক্সট বইটি রয়েছে সেই টেক্সট বই থেকে একটি পাঠ্যাংশ পড়ছিলাম। আগের দিনের ক্লাসে আমরা দেখলাম সেই পাঠ্যাংশ থেকে সেই পাঠ্যাংশটির নাম হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি এবং যিনি লিখেছেন তার নাম হলো শঙ্খ ঘোষ। আগের দিনের ক্লাসে আমরা যতটুকু অংশ পড়েছিলাম তাতে আমরা যতটুকু দেখেছিলাম সেটা আমরা যদি একটুখানি ঝালিয়ে নিই তাহলে দেখতে পাবো যে আগের দিনের ক্লাসে আমরা কি পড়েছিলাম। তো সবার আগে লেখকের জন্ম 1932 এবং মৃত্যু 2021 পড়েছিলাম। তারপর আমরা দেখতে পেয়েছিলাম যে তার প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ এবং কুন্তক ছদ্মনামেও তিনি পরিচিত ছিলেন। এবং জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে আলোচ্য পাঠ্যাংশটি অর্থাৎ আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি নেওয়া হয়েছে। আয় আরো বেঁধে বেঁধে থাকি কথার অর্থই হচ্ছে একতাই বল, একতাই সঙ্গ। এবং সেখান থেকেই যখন কবি যে কবিতাটি লিখেছেন তার প্রথম লাইনে বলেছেন আমাদের ডান দিকে ধস, আমাদের বাম দিকে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, আমাদের পায়ে পায়ে হিমানির্বত। অর্থাৎ আমাদের ডান দিক যেটা শক্তিশালী দিক সেটাও যখন ধসে পরিণত হয়েছে এবং বাঁ দিকে গিরিখাত পর্বতের যে চাই, বরফের যে চাই, সেখান থেকেও আমরা পালাতে পারবো না। আমাদের মাথার উপর বোমারু, বোমারু শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ বিমান, যেটি চরম হিংসার একটা প্রতিনিধিত্ব করছে। এবং আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। লেখক লিখছেন যে আমরা আর কোথাও পালাতে পারবো না, আমাদের ঘরগুলো সব চলে গেছে, অর্থাৎ আমরা গৃহহীন হয়ে পড়েছি। তারপরে স্তবকটাতে কবি বলেছিলেন যে আমাদের শিশুদের সব ছড়িয়ে রয়েছে কাছে দূরে। অর্থাৎ আমাদের যে নতুন প্রজন্ম, সেই প্রজন্ম যে আমাদের নতুন পথের দিশারি যারা, তাদেরকেই মেরে ফেলা হয়েছে, তাদের দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় চারিদিকে পড়ে আছে। তারপরে দেখো আরো আমরা দেখতে পেয়েছি যে ক্রমশ খারাপ পরিস্থিতি তিনি উল্লেখ করেছেন এই কবিতার মধ্যে। এবং এই মুহূর্তেই আমাদের যে মুহূর্তটা সেটা কি এই মুহূর্তেই শেষ, আমরা কি পর মুহূর্ত আর দেখতে পাবো না, সেটা যেন প্রাচীন যে প্রজন্ম তারা মনে করছেন। এবং আমরা যতটুকু আগের দিনের ক্লাসে পড়েছিলাম তাতে করে আমরা আমাদের কবিতার যে লাইন, কবিতার যে হেডলাইন আয় আরো বেঁধে বেঁধে থাকি, সেটি প্রথমবার ব্যবহৃত হয়েছিল। সেই লাইনটা আয় আরো বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ যতটুকু সময় আছে ততটুকু আমরা একসঙ্গে লড়ি, একসঙ্গে লড়ে বেঁচে থাকার একটা লড়াই করি। তো এই অংশটুকু আমরা পড়েছিলাম। তো চলো আজকে আমরা আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে আরো একটি ক্লাস করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, তো আজকে আমরা যেখান থেকে ক্লাসটি করব, দেখো কি বলেছে, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। দেখো এই 4টে লাইন থেকে আমরা যতটুকু অংশ দেখব সেটা হচ্ছে আমাদের ইতিহাস নেই, অর্থাৎ সাধারণ মানুষের নামের যে ইতিহাস সেটি কিন্তু নেই। দেখো বলছে কি, সাধারণ মানুষের নামের ইতিহাস কিন্তু নেই, নামের ইতিহাস কিন্তু নেই। আমরা দেখতে পাই ইতিহাসে যে সমস্ত চরিত্রগুলো তারা কিন্তু কেউই কিন্তু খুবই সাধারণ ব্যক্তি ছিলেন, সাধারণভাবে জীবনযাপন করতেন, তারা কিন্তু নয়। তাই বলছে যে সাধারণ আমাদের ইতিহাস নেই, অর্থাৎ সাধারণ মানুষের কথা এখানে বোঝানো হচ্ছে। অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ সাধারণ মানুষের ইতিহাস থাকে কি অন্তরালে। এই চোখ মুখ ঢাকা বলতে কিন্তু এটাই বোঝাচ্ছে যে সাধারণ মানুষের ইতিহাস কি থাকে, ইতিহাস
থাকে অন্তরালে। অর্থাৎ দেখো, আমরা যে সাধারণভাবে জীবনযাপন করি তাতেও প্রচুর ওঠানামা থাকে, দুঃখের কিছু বিষয় থাকে, আনন্দের কিছু সময় থাকে, সেখানে বিপদ থাকে, আবার সেখানে আনন্দও থাকে, বিভিন্ন মুহূর্তই থাকে। কিন্তু বিভিন্ন মুহূর্ত থাকে অন্তরালে, অর্থাৎ খুব বেশি যে সবাই জানতে পারে তা কিন্তু নয়, বিশ্ব জগৎ জুড়ে জানতে পারে তা কিন্তু নয়। তাই বলছি সাধারণ মানুষের ইতিহাস থাকে কি অন্তরালে থাকে। এবং এই 4টে লাইন থেকে আমরা সাধারণভাবে যদি দেখি যে আসলে কবি এখানে এই 4টে লাইন থেকে কি বোঝাচ্ছে, যে আমরা ভিখারি 12 মাস, অর্থাৎ আমাদের নানাভাবে টানপোড়েন কিন্তু আসে, আমাদের নানাভাবে ওঠা নামা পড়া সবই আসে, এবং সাধারণ মানুষকেই বেশিরভাগ সেই দুঃখ যন্ত্রণা কষ্টের মাধ্যমেই কিন্তু নিজের জীবনযাপন কিন্তু করতে হয়। আর দেখো, এই যে বলছে আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। আসলে দেখো, কবি এখানে এটাই বোঝাতে চেয়েছে যে ইতিহাস মনে রাখে ক্ষমতা সম্পন্ন মানুষদের। ইতিহাস কাদের মনে রাখে তাহলে? ইতিহাস মনে রাখে ক্ষমতা সম্পন্ন মানুষেদের। এখানে একতাদের নাম যে ইতিহাসে লেখা থাকে এবং তাদের নাম ইতিহাসে লেখা থাকে, এটাই কিন্তু বোঝানো হয়েছে। এবং এদের এই যে ক্ষমতা সম্পন্ন মানুষ, তাদের নাম কোথায় লেখা থাকে তাহলে? ইতিহাসে লেখা থাকে। কিন্তু আমাদের কোনো ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস, অথবা আমাদের জীবনে এমন কিছু কিছু ঘটনা থাকে যেগুলো আমরা কাউকে ব্যক্ত করতে পারবো না, বা ব্যক্ত করতে পারিও না, চাইলেও পারি না। তাই বলছে আমাদের চোখ মুখ ঢাকা, আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ সাধারণ মানুষের ইতিহাস কি একেবারে অন্তরালে, একেবারে কি অন্তরালে। আমরা এগুলো যেগুলো লিখছি একটু নোট ডাউন করে রাখলে পরবর্তীতে যখন আমরা আবার ক্লাস দেখব তখন কিন্তু আমাদেরই সুবিধা হবে বুঝতে। তাই আমি লিখে রাখছি কিছু কিছু জায়গা, তোমরা চাইলে লিখে নিতে পারো। তো এটাই। এবং আমরা ভিখারি 12 মাস, আমাদের দারিদ্রতা লেগেই থাকে, এবং তার মধ্যে তো চরম বিপদ, চরম প্রতিকূলতা আমাদের প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা পদে রয়েছে। এরপর দেখো কি বলছে, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। দেখো এখানে এই যে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, এখানে একটা অস্তিত্বের কথা কিন্তু বোঝানো হয়েছে, অস্তিত্বপূর্বক কিন্তু একটা জায়গা। এখানে কি বোঝাচ্ছে? অস্তিত্বকে বোঝাচ্ছে। অস্তিত্ব, একটা মানুষের বেঁচে থাকার অস্তিত্ব, একটা মানুষের কাজ করার অস্তিত্ব, এবং সে যখন পৃথিবী ছেড়ে বিদায় নেয় তখন তার অস্তিত্বগুলো কিন্তু বিদায় নেয়। কিন্তু তাই বলে কি পৃথিবীর যে বুক থেকে, অর্থাৎ পৃথিবীর যে পৃষ্ঠ থেকে আমরা যে ছোটবেলা থেকে হামাগুড়ি দিয়েছি, আমাদের সেই 4 হাত পায়ের ছাপ কি মুছে যায় একেবারেই? তা কিন্তু নয়। কিন্তু পৃথিবী থেকে সেই মানুষটা বিদায় নিয়ে নেয়, তার অস্তিত্বটা কোথাও কিন্তু আর থাকে না। তাই বলছে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। অর্থাৎ এখানে কিন্তু সংশয় বা সন্দেহ, সেই সন্দেহের কথা বলা হচ্ছে। সন্দেহ কি না, যুদ্ধ যারা করে, হিংসা যাদের মধ্যে প্রচন্ড পরিমাণে রয়েছে, সেই হিংসা থেকে সেই মানুষগুলোর প্রতি যে সন্দেহ সাধারণ মানুষের, এবং সংশয়
কোন সংশয়? জীবন থাকবে কি থাকবে না সেই সংশয়। সংশয় যে পরবর্তী মুহূর্ত আমি দেখতে পাবো কি পাবো না সেই সংশয়। সেই সংশয় নিয়ে বেঁচে থাকা কিন্তু সম্ভব না। তাই এখানে বলছে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। অর্থাৎ এখানে যে অস্তিত্বের কথা বোঝানো হয়েছে, সেই সন্দেহ, সেই সংশয় থেকে মানুষের যে ঠিকভাবে বেঁচে থাকা, মানুষের সে স্বাধীনভাবে বেঁচে থাকার ইচ্ছা বা ক্ষমতা সবটাই কিন্তু শেষ হয়ে গেছে। বা এই যে সংশয়, এই যে সন্দেহ, সেখান থেকে মানুষের বেঁচে থাকা যে সম্ভব নয়, সেই জন্যই হয়তো লেখক এই লাইনটি ইউজ করেছেন যে পৃথিবী হয়তো গেছে মরে। মানে কোথাও গিয়ে আর সাধারণ মানুষের কোনো অস্তিত্বই এখানে পাওয়া যাচ্ছে না। তারপর দেখো কি বলছে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। দেখো, আমাদের কথা বলতে এখানে কিন্তু সাধারণ মানুষের কথা বোঝানো হচ্ছে। এখানে আমাদের বলতে সাধারণ মানুষের কথা বোঝানো হয়েছে। সাধারণ মানুষের কথা বোঝানো হয়েছে যে আমাদের কথা কেই বা জানে। যে সাধারণ ভাবে জীবন যাপন করছে এরকম মানুষের কথা শুনতেও বা কজনই বা ইন্টারেস্টেড হন, যে তাদের জীবন দিয়ে তারা কোন কোন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে বা কোন কোন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের কখন দুঃখ আসছে, কখন তারা আনন্দে নিজেদেরকে গা এলিয়ে দিচ্ছে, তারপর তারা কিভাবে বেঁচে আছে, তারা আদৌ অন্ন বস্ত্র পাচ্ছে কিনা, এই সমস্ত কিছুই বলছে কবি যে আমাদের কথা কে বা জানে। সাধারণ মানুষের কথা কেউ জানে না, কিন্তু ক্ষমতা সম্পন্ন মানুষের কথা সবাই জানে। ক্ষমতা সম্পন্ন মানুষের কথা শুনতে সবাই ভালোবাসে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। এখানেও দেখো, আমরা বলতে কিন্তু সাধারণ মানুষকেই বুঝিয়েছে। যে সাধারণ মানুষ সেই কাদের থেকে? ক্ষমতা সম্পন্ন মানুষ বা যুদ্ধবাজ মানুষদের থেকে একটু শান্তির খোঁজে দৌড়ে দৌড়ে, অর্থাৎ দরজায় দরজায় কে ফিরেছে, কে ঘুরেছে? তাহলে বলতে হবে ফিরেছে হচ্ছে সাধারণ মানুষ বা ঘুরেছেও সাধারণ মানুষ। তাহলে আমরা প্রত্যেকটা লাইনের যে মানে আক্ষরিক অর্থ সেটা কিন্তু লেখক দেখিয়েছে যে একটা যুদ্ধবাজ বা একটা ক্ষমতা সম্পন্ন মানুষের থেকে সাধারণ মানুষের জীবন যাপনের মধ্যে যে কত বিস্তর তফাৎ রয়েছে, কত বিস্তর ফারাক রয়েছে, সেটি কিন্তু কোথাও গিয়ে লেখক দেখিয়েছেন। এবং সেই দেখাতে গিয়েই লেখক বারবার বলছেন যে সাধারণ মানুষের কথা কেই বা জানে, সাধারণ মানুষের কথা শুনতে কেউই ইন্টারেস্টেড নয়। কিন্তু এইটাই যদি এখন একটা ক্ষমতা সম্পন্ন মানুষ হতো, তাহলে তাদের কথা শুনতে কিন্তু সবাই ইন্টারেস্টেড হতো। তাই বলছে আমাদের কথা কে বা জানে, আমাদের কথা কেউ জানে না। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। ক্ষমতা সম্পন্ন মানুষের হাত থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য প্রত্যেকটা দরজায় দরজায় কড়া নেড়েছে কে? সাধারণ মানুষ। যে তাদের অস্তিত্ব কোথাও যেন পৃথিবী থেকে একেবারেই না নষ্ট হয়ে যায়, সেই অস্তিত্ব বাঁচিয়ে রাখার এখানে লড়াই, সেটি কিন্তু কোথাও গিয়ে শঙ্খ ঘোষ পুঙ্খানুপুঙ্খভাবে অসাধারণভাবে আমাদেরকে দেখিয়েছেন। আরো বেঁধে বেঁধে থাকি কবিতার মাধ্যমে। এরপর দেখো কি বলছে, কিছুই কোথাও যদি নেই তবুও তো কজন আছি বাকি। বলছে যে এখানে সাধারণ কিছু শান্তপ্রিয় মানুষের কথা বলছেন কবি।
বলছে কিছুই কোথাও নেই, মানে কোথাও গিয়ে আমি শান্তি হয়তো পাবো না, কোথাও গিয়ে হয়তো আমরা সেই শান্তির খোঁজ আমরা পাবো না। তাই বলছে শান্তি প্রিয় মানুষরা এখানে বলছে এখানে বলছে কিছুই কোথাও যদি নেই, বলছে কোনো শান্তিপ্রিয় মানুষ যদি সেখানে নাই থাকে, তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে, তারা মারা গেছে। কিন্তু তবুও তো কজন আছে বাকি, তবুও তো আমাদের বিবেক সম্পন্ন কিছু মানুষ এখনো অবধি বেঁচে আছে। এখানে কজন আছে বলতে কিন্তু বিবেক সম্পন্ন কিছু মানুষের কথা বোঝানো হয়েছে। তাই বলছে কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছে বাকি, অর্থাৎ কিছু জনের মধ্যে তো সেই বিবেক বোধটা রয়েছে, সেই বিবেক চেতনা রয়েছে যে কোনটা ঠিক কোনটা ভুল এটা বিশ্লেষণ করবার মতো ক্ষমতা রয়েছে। তাই কবি এখানে বলছেন এই দুটো লাইন, যে কোথাও কিছুই যদি নেই, কোথাও কিছু নেই, আমি মানলাম যে কোনো অস্তিত্বই নেই আর শান্তিপ্রিয় কোনো মানুষের আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু তবুও তো কজন বাকি আছে, তবুও তো বিবেক সম্পন্ন একজন হলেও তো সেই মানুষটা বেঁচে আছে। তাই বলছে তারপরে দেখো কবিতার একেবারে শেষে আবারও কবি রিপিট করছেন সেই একই আগের স্তবকটির মতোই, আয় আরো বেঁধে বেঁধে আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই দুটো লাইন অসাধারণ, যে যেখানে নিজেদেরকে বেঁচে থাকার জন্য, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজেদেরকে লড়াই করতে হয়, সেখানে কবি বলছেন যে বিবেক সম্পন্ন যে কয়েকটি মানুষ, এখানে লিখছি দেখো, তোমরা নোট ডাউন করে নেবে যাতে পরবর্তীতে আবার যদি কখনো এই কবিতাটি পড়ো বা এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের সুবিধা হবে। বিবেক সম্পন্ন মানুষ তারা কি করছে, তারা একে অপরের হাতে হাত রেখে বেঁচে থাকার লড়াই করছে, বেঁচে থাকবার লড়াই করছে। অর্থাৎ নিজেরা যদি বাঁচতে পারি তাহলে আমার চেনা পরিচিত কিছু ব্যক্তিকেও আমি কিন্তু বাঁচাতে পারবো। সেই বিবেক সম্পন্ন মানুষরা এখনো কিছু জন তো বাকি রয়েছে যাদের অস্তিত্ব একেবারেই বিলুপ্ত হয়ে যায়নি পৃথিবী থেকে। তাই কবি বলছেন যে কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, অর্থাৎ একে অপরের সঙ্গে যুক্ত থেকে, হাতে হাত রাখার মানেই হচ্ছে যুক্ত থাকা, একে অপরের সঙ্গে যুক্ত থাকা, অর্থাৎ একে অপরের সঙ্গে যুক্ত থেকে আমরা বেঁচে থাকার যে লড়াই, সেই বেঁচে থাকার লড়াই একসঙ্গে যেন বাঁচতে পারি, একসঙ্গে যেন কি করতে পারি, বাঁচতে পারি। কবি এখানে তাই এই লাইনটি ব্যবহৃত করেছেন, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ একসঙ্গে থাকি। বাঁচবার জন্য সাধারণ মানুষ সংঘবদ্ধভাবে যেন থাকতে পারে, তাই এই লাইনটি ব্যবহৃত হয়েছে। কি বলছে দেখো, এই লাইনটার অর্থটা আমি একটু লিখে দিচ্ছি। বাঁচবার জন্য সাধারণ
সাধারণ মানুষকে সংঘবদ্ধভাবেই থাকতে হবে, তবেই আমরা কি করতে পারবো, তবেই আমরা সেই ক্ষমতা সম্পন্ন মানুষ যারা কিন্তু সাধারণ মানুষের অস্তিত্ব সবসময় বিলুপ্তির দিকে এগিয়ে দেয়, অগ্রসর করে দেয়, ঠেলে দেয়, সেই সাধারণ মানুষ বিলুপ্ত থেকে বাঁচতে পারবে। দেখো, শঙ্খ ঘোষ এখানে ফার্স্টেই বলেছিলাম যে এটার অর্থটাই কিন্তু ইঙ্গিতটাই কি দিচ্ছে না, একতাই কি বল বা শক্তি। অর্থাৎ দেখো, এখানেও কিন্তু কবিতা জুড়ে সেই যে মানেটা, যে একার দ্বারা কোনো কিছুই সম্ভব নয়, একসঙ্গে অনেকজন থাকলে সমস্তটাই সম্ভব, সেটি বোঝাবার জন্যই কবি সেই যে বহমানতা বা প্রবাহমানতা সেটা কিন্তু তার কবিতার মধ্যে কিন্তু রেখে গেছেন। এবং প্রথম থেকে আমরা দেখেছি যে সাধারণ মানুষের যে পদে পদে তাদের যে বিপদ রয়েছে, পদে পদে তাদের যে আশঙ্কা রয়েছে, সেখান থেকে নিজেদেরকে বাঁচবার লড়াই নিজেদেরকেই যে করতে হয়, সেটির জন্যই কবি শঙ্খ ঘোষ এই কবিতাটি রচনা করেছেন। যে কবিতায় কবি প্রথমেই বলেছেন যে গিরিখাত আমাদেরকে কি করবে, সেই গিরিখাতের মাধ্যমে আমরা কিন্তু কোথাও পালিয়ে বেড়াতে পারবো না বা পালিয়ে বাঁচতেও পারবো না সেই যুদ্ধবাজদের থেকে, বা আমাদের যে ধস নামিয়ে দিয়েছে সেই ধস থেকেও আমরা কিন্তু নিজেদেরকে কিন্তু বাঁচাতে পারবো না। এবং আমরা যদি খুবই পালানোর চেষ্টা করি, আমাদের মাথার ওপর যে বোমারু রয়েছে, আমাদের মাথার ওপর যে যুদ্ধ বিমান রয়েছে, সেখান থেকে গুলি করে হোক, বোম ফেলে হোক, সেই যুদ্ধবাজরা কিন্তু সাধারণ মানুষকে মেরে ফেলবে। পায়ে পায়ে হিমানির বাদ, অর্থাৎ পর্বতের চাই পায়ে সেইগুলোকে তৎক্ষণাৎ সরিয়ে একার দ্বারা সরানো যেমন সম্ভব নয়, একসঙ্গ হলে কি হবে, সেই চাইটা সরাতে তাও সময় লাগলেও তাও পারা যাবে, কিন্তু একার দ্বারা কখনোই সম্ভব নয়। আমাদের পথ নেই আমাদের আর কোনোই পথ নেই, আমরা পালিয়ে বাঁচতে পারবো না সেই হিংসাত্মক মানুষদের থেকে, আমরা নিজেদেরকে বাঁচাতেও পারবো না। আমাদের ঘর উড়ে গেছে, আমরা গৃহহীন হয়ে পড়েছি। আর আমাদের যে নতুন প্রজন্ম, তারাও কি করেছে, তারাও যুদ্ধে নিজেদের জীবন বিসর্জন করেছে। তারা তাদের যে ছিন্ন ভিন্ন দেহ, সেগুলো কিন্তু কাছে দূরে কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে। আমরাও তবে এই মুহূর্তে মরে যাব না কি, মানে কোথাও কি একটা সংশয় চলে আসছে যে আমরা কি আর পর মুহূর্ত দেখতে পাবো না, তাহলে আমরা কি আর আমরা কি আর জীবন পাবো না, আমরা কি আর বেঁচে থাকার আমাদের সব অধিকার শেষ। কবি এটাই বুঝিয়েছেন, তাই বলেছে যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ একসঙ্গে থাকি, একসঙ্গে বেঁচে থাকার লড়াই করি। আমাদের ইতিহাস নেই, সাধারণ মানুষের কোনো ইতিহাস হয় না, ক্ষমতা সম্পন্ন মানুষের সবসময় ইতিহাস হয়, অথবা এমন ইতিহাস রয়েছে সাধারণ মানুষের, যেটা আমরা কখনো কাউকে বলতে পারি না, যেটা কখনো কাউকে প্রকাশ করা অসম্ভব। তাই কবি বলছে যে আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস যে ইতিহাস আমরা প্রকাশ করতে পারবো না। আমাদের চোখ মুখ ঢাকা, আমাদের চোখ মুখ ঢেকে গেছে, আমরা আর কি করতে পারবো না, আমরা সাধারণ মানুষ, তাই আমাদের চোখ মুখ ঢেকেই থাকতে হয়। আমাদের যা কিছু ঘটে সমস্তটাই অন্তরালে ঘটে, বহির্জগতে আমাদের কিন্তু প্রকাশ্যে কিছুই ঘটে না। আমরা ভিখারি 12 মাস, আমরা সাধারণ মানুষ, যেখানে
জীবনযাপনে বিভিন্ন রকম ওঠাপড়া থাকবে, দারিদ্রতা আমাদেরকে, সাধারণ মানুষদেরকে কিভাবে গ্রাস করে সেটা আমরা সকলে জানি, এবং সেই যুদ্ধবাজরা, সেই হিংসাত্মক মানুষরা কিভাবে সেই সাধারণ মানুষদের কাছ থেকেই সমস্ত কিছু লুটে পুটে নিয়ে নেয় সেটাও আমরা কিন্তু, আমাদের ইতিহাস কিন্তু দেখিয়েছে। তারপর দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মেরে। এখানে অস্তিত্বের কথা বোঝানো হচ্ছে যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ কি করছে, সন্দেহ আর সংশয় নিয়ে বেঁচে থাকছে যে কখন হয়তো আমাদের এটাই শেষ মুহূর্ত, কখন হয়তো আমাদের জীবন শেষ হয়ে যাবে। সেই সংশয় নিয়ে বেঁচে থাকা তো সম্ভব নয়। তাই এখানে অস্তিত্বের কথা এখানে বোঝানো হচ্ছে। আমাদের কথা কেই বা জানে, সাধারণ মানুষের কথা কেই বা শুনতে ইন্টারেস্টেড রয়েছে, কেই বা শুনতে ভালোবাসে সাধারণ মানুষের কথা। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা নিজেদেরকে অস্তিত্বের রাখবার জন্য, নিজের অস্তিত্ব বজায় রাখবার জন্য আমরা দরজায় দরজায় ফিরেছি, কিন্তু তবুও কি হয়েছে, তবুও কিন্তু আমরা আমাদের অস্তিত্বকে কিন্তু ধরে রাখতে পারিনি। কেন ধরে রাখতে পারিনি? সংশয় আর সন্দেহের জন্য। কাদের সন্দেহ, কাদের সংশয়? না, যুদ্ধবাজদের নিয়ে সাধারণ মানুষের মনে যে ভয়, সাধারণ মানুষের মনে যে সংশয়, সাধারণ মানুষের মনে যে সন্দেহ, সেইখান থেকে আমরা কিন্তু বাঁচতে পারছি না। কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছি বাকি। বলছে কোথাও যদি কিছুই নেই, তবুও তো আমরা বিবেক সম্পন্ন কিছু মানুষ তো রয়েছে যাদের বিবেক দংশন হয়, যাদের মধ্যে বিবেক কাজ করে, বিবেক বাণী কাজ করে, কোনটা ভুল কোনটা ঠিক সেটা বিচার করবার মতো যাদের ক্ষমতা রয়েছে, তবুও তো আমরা এই কজন বাকি আছি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাই বলছে, তাই সেই বিবেক সম্পন্ন মানুষগুলোকে বলছে তোমরা সংঘবদ্ধ হও, তোমরা হাতে হাত রেখে কে কে সাধারণ, কে গরিব এইসব না দেখে সবার উপরে মানুষ, সেই মানুষের পাশে একজন মানুষ আরেকজন মানুষের পাশে এসে দাঁড়ায়। তাই বলছে কবি যে আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। দ্বিতীয়বার কবিতায় ব্যবহৃত হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই লাইনটি, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা প্রথমবার দেখেছিলাম এখানে, দ্বিতীয়বার এখানে। তাহলে আমরা আজকে যে অংশটুকু পড়লাম সেখান থেকে কিছু শর্ট কোশ্চেন হবে যেগুলো আমরা বলি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের কি নেই? তাহলে অ্যান্সার হবে আমাদের ইতিহাস নেই। আমাদের কি ঢেকে গেছে? পরে কোশ্চেন, আমাদের কি ঢেকে গেছে? তাহলে অ্যান্সার হবে আমাদের চোখ মুখ ঢেকে গেছে। আমরা 12 মাস কি? আমরা 12 মাস কি? পরে কোশ্চেন, আমরা 12 মাস কি? তাহলে অ্যান্সার হবে আমরা ভিখারি 12 মাস। পৃথিবী, তারপরে কোশ্চেন, পৃথিবী হয়তো কি আছে? পৃথিবীতে হয়তো কি আছে? তাহলে বলতে হবে পৃথিবী হয়তো বেঁচে আছে। তারপরে কোশ্চেন, পৃথিবী হয়তো কি গেছে? পৃথিবী থেকে কি গেছে? তাহলে বলতে হবে যে পৃথিবী থেকে গেছে মরে। আমরা, আমাদের কথা কতজন জানে? পরে কোশ্চেন, আমাদের কথা কতজন জানে? তাহলে অ্যান্সার হবে আমাদের কথা কে বা জানে। অ্যান্সার হবে কি? কে বা জানে। তারপরে কোশ্চেন, আমরা ফিরেছি কোথায়? তাহলে বলতে হবে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। এই তারপরে কোশ্চেন দেখো আরেকভাবে হবে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। এই দৌড়ে দৌড়ে কথার অর্থ কি? তাহলে বলতে হবে, অ্যান্সার হবে দরজায় দরজায়। তবুও কতজন আছি বাকি? তবুও প্রশ্নটা দেখো এরকম ভাবে হবে যে, বা ড্যাশ হিসেবে আসতে পারে, তবুও তো ড্যাশ আছি বাকি, তবুও তো কজন আছি বাকি, বা বলতে পারে যে তবুও কতজন বাকি আছে। তাহলে অ্যান্সার হবে কজন বাকি আছে। কবি এখানে কোথায় হাত রাখতে বলেছে? তাহলে বলতে হবে হাতে হাত রাখতে বলেছে। বা এখান থেকে ড্যাশও হতে পারে, আয় আরো হাতে ড্যাশ রাখি। তাহলে বলতে হবে হাতে হাত রাখি। আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো কিভাবে থাকি? আরো বেঁধে বেঁধে থাকি।
এবং কবিতাতে দেখো এই যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এটি কিন্তু কতবার ব্যবহৃত হয়েছে। এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, এই গোটা পাঠ্যাংশ থেকেই এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে যে আয় আরো বেঁধে বেঁধে থাকি এটি কতবার ব্যবহৃত হয়েছে। তাহলে বলতে হবে এটি 2 বার ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখো যে কবিতাটি পড়ছিলাম, সেই কবিতাটির মাধ্যমে একটা জিনিসই কিন্তু বুঝতে পারলাম যে সমাজের যে ক্ষমতা সম্পন্ন মানুষ, যারা ক্ষমতা সম্পন্ন, তারা কি করে, তারা কিন্তু নিজেদেরকে অস্তিত্ব বজায় রাখবার জন্য কারোর অস্তিত্বের কথাই কিন্তু ভাবে না, বা আমরা বলতে পারি যে কারোর অস্তিত্বের কথা তারা ভাবতেও চায় না। তাই সাধারণ মানুষকে এতভাবে নানাভাবে কিন্তু কি করতে হয়, নানাভাবে কিন্তু বিপদে ফেলতে পারে এই ক্ষমতা সম্পন্ন যুদ্ধ হিংসা যারা করে সেই সমস্ত হিংসাত্মক মানুষেরা। এবং শঙ্খ ঘোষ এই কবিতার মাধ্যমে দুটো দিক বুঝিয়েছেন, একটা ক্ষমতা সম্পন্ন মানুষের দিক আর একটা সাধারণ মানুষের দিক। সাধারণ মানুষকে কতটা যুদ্ধ করে নিজেদের জীবন যাপন করতে হয়, কতটা নিপীড়ন হতে হয় সেই ক্ষমতা সম্পন্ন মানুষদের কাছ থেকে, কতটা প্রতি পদে পদে তাদের বিপদ রয়েছে, সেটিও কিন্তু কবি দেখিয়েছেন এই কবিতার মাধ্যমেই। এবং কবিতার মাধ্যমে কবি যুদ্ধ কালীন যে ঘটনাগুলি দেখিয়েছেন, তাতে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের যে শিশু, তাদের কোনো দাম নেই, কিন্তু হয়তো একটা ক্ষমতা সম্পন্ন মানুষের, তাদের কিন্তু শিশুর প্রচুর দাম, তাদের জীবনের প্রচুর দাম, কিন্তু সাধারণ মানুষের শিশুর জীবনের কিন্তু কোনো দাম নেই। এবং সাধারণ মানুষের কোনো ইতিহাস থাকতে পারে না, সেটিও কবি এখানে বুঝিয়েছেন, কিন্তু ক্ষমতা সম্পন্ন মানুষের কিন্তু প্রচুর ইতিহাস রয়েছে, এবং যে ইতিহাসগুলো আবার আমরাই ব্যক্ত করতে ভালোবাসি, সেটি কিন্তু শঙ্খ ঘোষ এখানে দেখিয়েছেন। আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।